নমস্কার। আজকের গল্প শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দুঃখীরাম। দুঃখীরাম খুব গরিবের ছেলে ছিল। সকলে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত, কিন্তু তাহার এর চাইতে ঢের ভালো একটা নাম ছিল, সেটা আমি ভুলিয়া গিয়াছি। দুঃখীরামের যখন সবে 2 বছর বয়স, তখন তাহার মা বাপ মরিয়া গেল। পৃথিবীতে তাহার আপনার বলিতে আর কেহই ছিল না, খালি ছিল মামা কেষ্ট। 2 বছরের ছেলে দুঃখীরাম তাহার মামার খবর কিছুই জানিত না, তাহার মামাও তাহার কোনো খবরই লইল না। কাজেই পাড়ার লোকেরা দয়া করিয়া তাহাকে মানুষ করিতে লাগিল। তখন হইতেই লোকে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত। গরিবের ছেলের দুবেলা পেট ভরিয়া খাইতে পাওয়াই অনেক সময় মুশকিল হয়। এর উপর আবার কে তাহাকে লেখাপড়া শিখাইবে? অন্য ছেলেদের ফেলিয়া দেওয়া ছেঁড়া বই পড়িয়া আর পাড়ার লোকের খুঁটিনাটি কাজ করিয়া তাহার দিন যাইতে লাগিল। ইহার মধ্যে একদিন দুঃখীরাম শুনিল যে কেষ্ট বলিয়া তাহার একজন মামা আছে। শুনিয়াই সে মনে করিল যে একবার মামার বাড়ি যাইতে হইবে। অনেক অনুসন্ধান করিয়া শেষে সে কেষ্টর বাড়ি বাহির করিল। কেষ্ট তাহাকে দেখিয়াই বলিল, তাই তো দুঃখীরাম এসেছ? এখানে কত কষ্ট পাবে তা তো জানো না? আমরা যে 2 মাসে একদিন খাই, কাল খেয়েছি, আবার 2 মাস পরে খাবো। দুঃখীরাম বলিল, মামা তার জন্য ভাবনা কি? তোমরা যখন খাবে আমিও তখনই খাবো। কেষ্ট আর কিছুই বলিল না, দুঃখীরামও আর কিছু বলিল না। মামার বাড়িতে খালি মামা আর মামাতো ভাই হরি ছাড়া আর কেহ নাই। মামাতো ভাইকে সে দাদা বলিয়া ডাকিতে লাগিল। সারাদিন কেষ্ট আর হরি কেহই কিছু খাইল না, কাজেই দুঃখীরামেরও খাওয়া জুটিল না। দুঃখীরাম এর চাইতে অনেক বেশি সময় না খাইয়া কাটাইয়াছে, সুতরাং তাহার বড় একটা ক্লেশও হইল না। সন্ধ্যার সময় সে কেষ্টকে বলিল, মামা আমার বড্ড ঘুম পেয়েছে, আমি ঘুমোই। ইহাতে কেষ্ট যেন ভারী খুশি হইল, আর তখনই তাহাকে একটা মাদুর বিছাইয়া দিল। দুঃখীরাম সেই মাদুরে চুপ করিয়া শুইয়া রহিল। খানিক পরে কেষ্ট আর হরি আসিয়া তাহার পাশেই ঘুমাইতে লাগিল। আসল কথা, কেহই ঘুমায় নাই। মামা খালি ভাবিতেছে কতক্ষণে ঘুমাইবে, আর দুঃখীরাম ভাবিতেছে এরপর মামা কি করে। দেখিতে দেখিতে হরির নাক ডাকিল। দুঃখীরাম বুঝিল দাদা ঘুমাইয়াছে। এর একটু পরে দুঃখীরাম পাশে একটা খচমচ শব্দ শুনিয়া বুঝিতে পারিল যে এবারে মামা উঠিয়াছে। তারপর হেসেলে হাঁড়ি নাড়ার শব্দ হইল, তারপর হাঁড়ি ধোয়ার খলখল শব্দ, উনান ধরাইবার ফুঁ, সকলই শোনা গেল। দুঃখীরামের আর কিছুই বুঝিতে বাকি রহিল না। তখন সে চুপি চুপি উঠিয়া রান্নাঘরের বেড়ার ফুটা দিয়া দেখিল কেষ্ট পায়েস রাঁধিতেছে। দুঃখীরাম একবার উঠিয়া দেখে, আবার আসিয়া চুপ করিয়া শুইয়া থাকে। যখন দেখিল যে পায়েস প্রস্তুত হইয়াছে, তখন হাউমাউ করিয়া উঠিয়া বসিল। গোলমাল শুনিয়া কেষ্ট তাড়াতাড়ি রান্নাঘর হইতে আসিয়া জিজ্ঞাসা করিল, কি রে দুঃখীরাম, কি হইয়াছে? দুঃখীরাম বলিল, মামা ও ঘরে তুমি কি করছিলে? আর একজন লোক বেড়ার ফুটো দিয়ে উঁকি মারছিল। দুঃখীরাম নিজের কথাই বলিয়াছে, কিন্তু কেষ্ট মনে করিল বুঝি চোর আসিয়াছে, তাই সে লাঠি হাতে ঘরের পেছনে বনের ভিতরে চোর তাড়াইতে ছুটিল। তখন দুঃখীরাম তাহার দাদাকে ঠেলিয়া তুলিয়া বলিল, দাদা শিগগির ওঠো, মামা একটা লাঠি হাতে তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়ে গেলেন। হরি বেচারার মনে ভারী ভয় হইল। সে মনে করিল যে লাঠি হাতে যখন গিয়াছে তখন নিশ্চয়ই একটু দূরে কোথাও গিয়াছে। 3 মাইল দূরে হরির ভগ্নীর বাড়ি, হয়তো হঠাৎ তাহার কোনো ব্যারাম হইয়াছে আর বাবা খবর পাইয়া তাহাকে দেখিতে গিয়াছে। এইরূপ ভাবিয়া হরি ব্যস্ত হইয়া তাহার ভগ্নীর বাড়ি চলিল। খানিক পরে কেষ্ট ফিরিয়া আসিল। সে চোরকে ধরিতে পারেই নাই। লাভের মধ্যে বিচুটি লাগিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গিয়াছে। সে আসিয়া হরিকে দেখিতে না পাইয়া দুঃখীরামকে জিজ্ঞেস করিল, হরি কোথায় রে? দুঃখীরাম বলিল, মামা তুমিও গেলে, আর যে লোকটা তোমার ঘরে উঁকি মারছিল সেই লোকটা দাদাকে ঘুম থেকে উঠিয়ে তার সঙ্গে কথা কইল, আর দাদাও তক্ষণে বেরিয়ে গেল। ইহা শুনিয়া কেষ্ট মনে করিল
যে হরি নিশ্চয়ই পাড়ার দুষ্ট ছেলের সঙ্গে জুটিয়া তাস খেলিতে গিয়াছে। সুতরাং হরি এবং সেই পাড়ার দুষ্ট ছেলের উপর তাহার ভয়ানক রাগ হইল, আর সেই লাঠি হাতে করিয়াই সে তাহার সঙ্গীকে শাস্তি দিবার জন্য পাড়া খুঁজিতে বাহির হইল। দুঃখীরাম যখন দেখিল যে ওর মামা আর দাদার বাড়ি ফিরিতে একটু বিলম্ব হইবে, তখন সে আস্তে আস্তে রান্নাঘরে গিয়া পায়েসের হাঁড়ি নামাইল। একে দুঃখীরামের বড়ই ক্ষুধা পাইয়াছিল, তার উপর আবার তার মামা রাঁধে বড় সরেস। সুতরাং দেখিতে দেখিতে সেই পায়েসের হাঁড়ি খালি হইয়া গেল। তারপর দুঃখীরাম আবার সেই মাদুরে শুইয়া আরামে নিদ্রা গেল। হরি ভগ্নীর বাড়িতে গিয়া তাহাকে ভালোই দেখিতে পাইল, কিন্তু সেই রাত্রে তাহার বোন আর তাহাকে বাড়ি ফিরিয়া আসিতে দিল না। এদিকে কেষ্ট তাহাকে আকাশ পাতাল করিয়া খুঁজিতেছে এবং তাহাকে কোথাও দেখিতে না পাইয়া রাগে আর বিছুটির জ্বালায় ছটপট করিতেছে। সুতরাং ভোরবেলা হরি যেই বাড়ি ফিরিয়া আসিল, অমনি কেষ্ট সেই লাঠি দিয়া তাহাকে খুব কয়েক ঘা লাগাইল। এইরূপে সমস্ত রাত্রি নাকাল হইয়া শেষে রান্নাঘরে গিয়া সে দেখে পায়েসের হাঁড়ি খালি। তখন আর কিছুই বুঝিতে বাকি রহিল না। দুঃখীরাম সকালে উঠিয়া অতি কেমন আর চোখে চায় আর একটু হাসে। সুতরাং তাহা যে দুঃখীরামেরই কাজ বেশ বুঝা গেল। পরদিন বাপ বেটায় মিলিয়া রাজার নিকট নালিশ করিতে গেল। রাজা দুঃখীরামকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, তুই এমন কাজ কেন করলি? ওদের পায়েস চুরি করে কেন খেলি? মিছে কথা বলে কেন ওদের নাকাল করলি? দুঃখীরাম হাত জোড় করিয়া বলিল, দোহাই ধর্মাবতার, ওরা 2 মাসে একদিন খান, পরশু খেয়েছিলেন, আবার কাল পায়েস রাঁধলেন কেন? ওরাই বলুন। তারপর নাকাল করার কথা বলছেন? তা আমি তো সত্যি কথাই বলেছি, তাতে যদি ওরা খামকার নাকাল হতে গেলেন তা আমার কি দোষ? রাজা আগাগোড়া সমস্ত শুনিয়া খুব হাসিতে লাগিলেন। মোকদ্দমা ডিসমিস হইয়া গেল। দুঃখীরামকে বেশ চালাক চতুর দেখিয়া রাজা তাহাকে একটি চাকরি দিলেন। দুঃখীরাম এত ভালো করিয়া কাজ করিতে লাগিল যে কয়েক বৎসরের ভিতরে সে সামান্য চাকরি হইতে ক্রমে সে ছোট মন্ত্রীর পদে উঠিল। বড় মন্ত্রীর পদ খালি হইলে যে তাহাও সে পাইবে, এ কথা সকলেই বলিতে লাগিলেন। বড় মন্ত্রী লোকটা বড় সুবিধার ছিলেন না। দুঃখীরামকে তিনি ভারী হিংসা করিতেন, আর কি করিয়া তাহাকে জব্দ করিবেন ক্রমাগত তাহাই ভাবিতেন। এক সওদাগরের সঙ্গে বড় মন্ত্রীর বন্ধুত্ব ছিল। সেই সওদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া ছিল। পক্ষীরাজ ঘোড়া মানুষের মতো কথা কহিতে পারে, শূন্যে উঠিয়া 1 মাসের পথ 1 মিনিটে যাইতে পারে, আর ভূত ভবিষ্যৎ সব বলিয়া দিতে পারে। এই ঘোড়াটাকে পাইবার জন্য মন্ত্রী মহাশয় অনেক দিন হইতে চেষ্টা করিতেছেন, কিন্তু সওদাগর কিছুতেই সেটা তাহাকে দিতে চায় না। এর মধ্যে সওদাগর একবার বিদেশে গিয়াছিল। সেখান হইতে একটা খুব আশ্চর্য আমের আঁটি লইয়া আসিয়াছে। সে আঁটির এই গুণ যে তাহা পুঁতিবা মাত্র গাছ হয়, তাতে তৎক্ষণাৎ আম হয়, তখনই সেটা পাকে, আর তখনই তাহা খাওয়া যায়। খাওয়ার পর আবার সেই আঁটি মাটির ভিতর হইতে তুলিয়া বাক্সে পুরিয়া রাখা যায়। আমার কথা সত্য হয়তো কি হইবে? মন্ত্রী বলিলেন, তাহা হইলে পরদিন আমার বাড়িতে গিয়া প্রথমে যে জিনিসটাতে হাত দিবে সেইটা তোমার। আর যদি তোমার কথা সত্য না হয়? সওদাগর বলিল, তবে আপনি পরদিন আমার বাড়িতে আসিয়া প্রথমে যাহাতে হাত দিবেন তাহাই আপনার হইবে। ঠিক হইল পরদিন সওদাগরের বাড়িতে মন্ত্রী মহাশয়ের নিমন্ত্রণ, আর তখন আমের আঁটির পরীক্ষা হইবে। আঁটি সিদ্ধ করিয়া রাখিয়াছে, সুতরাং পরীক্ষার ফল কি হইল তাহা বলিয়া দিতে হইবে না। সওদাগর বেচারার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। এবারে সে বুঝিতে পারিল যে আর পক্ষীরাজ ঘোড়াকে রাখিতে পারিবে না। অনেক ভাবিয়া কোনো উপায় স্থির করিতে না পারিয়া শেষে সওদাগর ছোট মন্ত্রীর কাছে গেল। সেখানে হাত জোড় করিয়া কাঁদিতে কাঁদিতে সকল কথা নিবেদন করিল। বুদ্ধিমান ছোট মন্ত্রী একটু চিন্তা করিয়া তাহাকে একটা উপায় বলিয়া দিলেন। সওদাগর সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরিয়া পক্ষীরাজ ঘোড়ার আস্তাবলের দরজা দড়ি দিয়া বাঁধিয়া সুখে নিদ্রা গেল। পরদিন ভোর হইতে না হইতেই মন্ত্রী মহাশয় সওদাগরের বাড়ি গিয়া ডাকিতে লাগিলেন, বন্ধু, বন্ধু। সওদাগর সশব্যস্ত হইয়া উঠিয়া তাহার অভ্যর্থনা করিল। মন্ত্রী মহাশয়ের একটু বসিবার দেরি হয় না। তিনি না বসিয়া জিজ্ঞাসা করিলেন, কই বন্ধু, সে কথার কি হইল?
সওদাগর বলিল, আমি প্রস্তুত আছি, এখন আপনার যাহাতে খুশি হাত দিয়া লইয়া যাইতে পারেন। মন্ত্রী মহাশয় অমনি আস্তাবলের দিকে চলিলেন। সওদাগরও সঙ্গে সঙ্গে গেল। আস্তাবলের দরজা বাঁধা ছিল। মন্ত্রী মহাশয় দড়ি ধরিয়া এক টান দিয়া বাঁধন খুলিয়া ফেলিলেন। অমনি সওদাগর বলিল, সে কি বন্ধু, আপনার মতন লোকের ওই সামান্য দড়ি গাছটায় লোভ? একটা কোনো দামি জিনিস লইলে সুখী হইতাম। মন্ত্রীর তো চক্ষু স্থির, অত সহজে ঠকিবেন তাহা তিনি মনেও করিতে পারেন নাই। সওদাগরের কথার উত্তর দিতে না পারিয়া আমতা আমতা করিয়া ঘরে ফিরিলেন। পথে যাইতে যাইতে মন্ত্রী মহাশয় স্থির করিলেন যে ছোট মন্ত্রী ছাড়া এ আর কাহারও কর্ম নয়। তারপর যখন শুনিলেন যে সেদিন রাত্রে সওদাগর ছোট মন্ত্রীর বাড়ি গিয়াছিল, তখন বুঝিলেন নিশ্চয়ই ইহা ছোট মন্ত্রীর কাজ। পরদিন দুপুরবেলা যখন রাজা ঘুমাইতেছিলেন, তখন মন্ত্রী মহাশয় গিয়া জোর হাতে তাহার সামনে দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে রাজা চক্ষু মেলিয়া জিজ্ঞাসা করিলেন, কি বড় মন্ত্রী? মন্ত্রী বলিলেন, দোহাই মহারাজ, সুলক্ষণ সওদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া আছে, কিন্তু মহারাজের আস্তাবলে একটাও পক্ষীরাজ ঘোড়া নেই। রাজা বলিলেন, বটে, ও ঘোড়া আমার চাই। মন্ত্রী আরো বিনয় করিয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন, মহারাজের যাহাতে ভালো হয় আমার সেই চেষ্টা, আর ছোট মন্ত্রী দিন রাত তাহাতে বাধা দেয়। রাজা বলিলেন, সে কি রকম? মন্ত্রী বলিলেন, মহারাজের জন্য সেই পক্ষীরাজ ঘোড়া আমি আনিতে গিয়াছিলাম, কিন্তু ছোট মন্ত্রী সুলক্ষণকে মন্ত্রণা দিয়া সে ঘোড়া আনিতে দেয় নাই। রাজাদের মেজাজ সেকালে বড়ই অস্থির ছিল। সহজেই সন্তুষ্ট হইতেন আর সামান্য কথাতেই চটিয়া উঠিতেন। বকশিস দিতেন তো অর্ধেক রাজ্যই দিয়া ফেলিতেন, আর সাজা দিতেন তো মাথাটাই কাটিয়া ফেলিতেন। রাজা ছোট মন্ত্রীর উপর এতদিন সন্তুষ্ট ছিলেন, তাই তাহাকে ছোট মন্ত্রী করিয়াছিলেন। আজ বড় মন্ত্রীর কথা শুনিয়া এতই চটিয়া গেলেন যে তখনই তাহাকে হাত পা বাঁধিয়া আনিতে হুকুম দিলেন। বেচারা কোনো বিপদের কথা জানিত না, সুখে ঘুমাইতেছিল। এমন সময় রাজার লোক আসিয়া তাহার হাত পা বাঁধিয়া লইয়া চলিল। দুঃখীরামের এই সাজার হুকুম হইল যে তাহাকে থলের ভিতর পুরিয়া পাথর বাঁধিয়া সমুদ্রে ফেলিয়া দেওয়া হইবে। রাজা মহাশয়ের সামনেই থলে আর পাথর আনিয়া সব বাঁধিয়া ঠিক করা হইল। তারপর রাজা চারিটা জল্লাদকে হুকুম দিলেন যে একে সমুদ্রে ফেলে দিয়ায়। দুঃখীরামকে সকলেই ভালোবাসিত, সুতরাং তাহার এই সাজার কথা শুনিয়া সকলেরই ভারী ক্লেশ হইল। পথে যাইতে যাইতে জল্লাদেরা চুপি চুপি পরামর্শ করিল যে এমন ভালো লোককে কখনোই সমুদ্রে ফেলিয়া মারা হইবে না। এইরূপ স্থির করিয়া তাহারা সমুদ্রের ধারে একটা বনের ভিতরে দুঃখীরামকে রাখিয়া থলের মুখ খুলিয়া দিয়া আসিল। আসিবার সময় তাহাকে একখানি কুড়াল আর এক টুকরা ন্যাকড়া দিয়া বলিয়া আসিল, ছোট মন্ত্রী মশাই, আমরা আর তোমাকে কি দিতে পারি? এই ন্যাকড়া আর কুড়াল নাও, কাঠ কেটে বাজারে বিক্রি করে খেও। তোমার দোহাই ছোট মন্ত্রী মশাই, আমাদের রাজার দেশে যেও না, সেখানে তোমাকে দেখতে পেলে রাজা তোমাকেও রাখবে না, আমাদেরও রাখবে না। দুঃখীরাম এখন কাঠুরে হইয়াছে, লম্বা লম্বা চুল দাড়ি গোঁফ রাখিয়াছে, আর নিজের পোশাকটা ফেলিয়া দিয়া সেই জল্লাদের দেওয়া ন্যাকড়াখানা পরে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকমই ভালো ভালো আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।